নমস্কার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ 1901 সালে এমনই একদিনে জন্মগ্রহণ করেন। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, যিনি খুবই স্বনামধন্য লোক ছিলেন। সঙ্গে আমাদের একটা ছোটোবেলায় একটা স্টোরি পড়েছিলাম যে একজন ইংরেজের সাথে ট্রেনে যাতায়াত করার সময় ইংরেজ তার জুতো ফেলে দিয়েছিল এবং আশুতোষ মুখোপাধ্যায়ও তার জুতো ফেলে দিয়েছিলেন। তো ইংরেজ জিজ্ঞেস করেছিল যে আমার জুতো কোথায় গেল, তখন বলেছিলেন যে আমার জুতো খুঁজতে। তো সেরকমই এক বাংলার বাঘের ছেলে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ ওনার জন্মদিন উপলক্ষে ওনার একটু কী করেছেন, কেন উনি মারা গেলেন মাত্র 53 বছর বয়সে এবং জম্মু কাশ্মীরের মতো জায়গায়, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। 1901 সালে 6 জুলাই জন্মগ্রহণ করেন যোগমায়া দেবী মা, বাবা আশুতোষ মুখোপাধ্যায়। 1921 সালে ইংলিশ অনার্সে বিএ পাশ করেন। 23 সালে কন্ট্রোভার্সি, এটা ইংলিশ এমএতে হতে পারে, বাংলায় এমএতে শুনছি যে বাংলায় এমএতে করেন। এবং 24 সালে উনি 1 ইয়ার ল করেন। 26 সালে উনি লন্ডন থেকে বার কাউন্সিল থেকে সার্টিফিকেট নেন, যেখান থেকে মোহাম্মদ আলী জিন্নাহ শুরু করেন, যেখান থেকে নেহরু শুরু করেন, যেখান থেকে গান্ধীজি পাশ করেন। হয়তো বরাবর না হলেও তিনি কিন্তু লয়ের ডিগ্রিটা নেন এবং খুব অল্প বয়সে, মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হন, উপাচার্য। এবং 38 সালে ওনার এই শিক্ষায়, সামাজিক কাজকর্মের জন্য এবং যথেষ্ট পরিমাণে ব্যক্তিত্বের অধিকারী হওয়ার জন্য উনি ডিলিট উপাধি পান, কলকাতা ইউনিভার্সিটি ডিলিট উপাধি পান, এবং সেই জন্যই তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি অ্যাকচুয়ালি 42-এ কিন্তু ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গল সরকারের। আমরা জানি তখন ইংরেজের রাজত্ব চলতো, বাট তখন থেকেই কিন্তু 1938 সালের পর থেকেই একটা ইন্টার্ম সরকার হতো, সব কিছু থাকতো ইংরেজদের হাতে, কন্ট্রোলে থাকতো, বাট সরকার গঠন করতে দিত। এবং সেখানে ওয়েস্ট বেঙ্গলের যে সরকার হয়েছিল, সেই হক যে মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে কিন্তু উনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 1942-এ। দেশ যখন স্বাধীন হয় 1947 সালে, তারপরে প্রথম যে সরকার গঠন হয় নেহরুর নেতৃত্বে, উনি কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, শিল্পমন্ত্রী। বাট বেশি দিন থাকেননি, কারণ একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বটা হচ্ছে লিয়াকত নেহরু যে প্যাক্ট হয়েছিল দিল্লিতে, সেটাও একটু বলে রাখি। লিয়াকত নেহরুর প্যাক্টটা কী? মুসলিম লীগ 1938 সাল থেকে কিন্তু দেশভাগের দাবি করে। তারা মুসলিম, তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না বলে একটা আলাদা দেশ নিল। পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান হলো, যেটা আজকে বাংলাদেশ। এখানকার জমি জায়গা ভারত সরকারের হাতে না এসে সেভাবে পড়ে থাকলো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এটা ওয়াকফ বোর্ডের আন্ডারে এসছে। তো 1950 সালে লিয়াকত নেহরুর যে প্যাক্ট হলো, তাতে লেখা হলো যে ওপার বাংলার, পূর্ব পাকিস্তান আজকের, বা যদি পাকিস্তান থেকে কোনো মুসলিম আবার ঘরে ফিরতে চায় তাহলে ফিরতে পারবে, তাদের নিজের জায়গা তাদের দখলে থাকবে। এটা একটা কন্ট্রোভার্সি। আমরা জানি যে নিজেরাই দেশ নিয়েছে, নিজেরাই দেশ ভাগ করেছে, সবাই কিন্তু এর বিরুদ্ধে ছিল। সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিও বিরোধিতা করে আচরণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বাংলা ভাগ হয় মূলত এনার দাবিতে, সেটা আমি পরে আসছি। তো সেই কারণে একটা মতাদর্শের মিল হলো না অমিল হলো, এবং উনি কিন্তু শিল্পমন্ত্রীটা ছাড়লেন। শিল্পমন্ত্রী ছেড়ে উনি 1951 সালে
ভারতীয় জনসংঘ স্থাপন করলেন। এই ভারতীয় জনসংঘটাই থেকে আজকের ভারতীয় জনতা পার্টি উৎপন্ন হয়েছে। তাহলে প্রকৃত প্রবক্তা যেটা বলা হয় ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার, তিনি কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই খুব সম্ভব 52 সালে যে ইলেকশনটা হয়, সেখানেও কিন্তু এই ভারতীয় জনসংঘের 3টে সাংসদ সিট ছিলেন। এটাও মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে সাংসদ ছিলেন। 1980 সালে তো জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি হয়, সেখানেও মুখ্য যেখান থেকে আসে সেটা কিন্তু আমরা জানি ভারতীয় জনসংঘ। 53 সালের আগে আমরা একটু বলি যে বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলও ওনার জন্য হয়েছে কীরকম। যখন দেখা গেল যে মুসলিম লীগরা বললেন যে আমরা 24% মুসলিম, আমরা আলাদা থাকবো, আমাদের আলাদা দেশ হওয়া চাই, তো তখন ওই অবিভক্ত বাংলায় 54% মুসলিম ছিল, 45% হিন্দু ছিল। তাহলে সেই হিসাবে কিন্তু অবিভক্ত বাংলায় হিন্দুরা সংখ্যালঘু। তো উনি কিন্তু চিঠি দিলেন, এবং তখন তো কংগ্রেস, ইন্দিরা গান্ধী, এই আমাদের মহাত্মা গান্ধী, নেহেরু বলুন, সুভাষচন্দ্র বসু বলুন, তখনও ছিলেন। তো সুভাষচন্দ্র বসু তো কংগ্রেস থেকে বেরিয়ে আসে এই গান্ধীজির সাথে মতাদর্শের অমিলের জন্য, এবং উনি তো গ্লোবালি আমরা সবাই জানি যে একটা লিডারশিপ করে উনি ওনার মতো দেশ স্বাধীনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। মহাত্মা গান্ধীকে চিঠি দিলেন যে যদি 24% মুসলিমরা আলাদা দেশ চাইতে পারে, তাহলে ওরা সংখ্যালঘু যদি হয়, তাহলে আমরা বেঙ্গলে 45% হিন্দু, আমরাও সংখ্যালঘু, আমাদের জন্য আলাদা একটা স্টেট চাই। না হলে আমরা আজকের হিন্দুরা বাংলাদেশের মধ্যে থাকতো। এই অবিভক্ত বাংলার কিন্তু প্রধানমন্ত্রী হতে ছিল কে? সোহরাবুদ্দিন, যে হচ্ছে গ্রেট ক্যালকাটা ক্লিংসের লিডার। তিনি ষড়যন্ত্র করছিলেন যে না, একটা বাংলা অবিভক্ত থাক, এটা না পাকিস্তানের মধ্যে যাবে না ভারতের মধ্যে থাকবে। আমি মনে হয় যে রাজা হরি সিংয়ের মতো, রাজা হরি সিং যেমন জম্মু কাশ্মীরের কে চাইছিল অবিভক্ত হিসাবে এবং আলাদা থাকতে, এবং নিজেই একটা রাজা হিসাবে থাকতে, কিন্তু পরবর্তীকালে পাকিস্তান আক্রমণ করে। আমরা জানি তখন হরি সিং লৌহমানব ডক্টর রাজেন্দ্র আমাদের যে কী নাম যেন ছিলেন লৌহমানব, আমরা ভুলে যাচ্ছি নামটা, সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে আসে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু আজকের ডেটে এই যে জুনাগড় বা হায়দ্রাবাদ, এই যে সমস্ত এই পাকিস্তান মধ্যে চলে যাওয়ার একটা ব্যাপার ছিল ওদের। আমরা জানি নিজাম নিজস্ব একটা সৈন্য গঠন করে, তারা আর্মি গঠন করে ভারতের বিরুদ্ধে সশস্ত্র মানে লড়াই ঘোষণা করেছিলেন, এবং সেটা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বেই কিন্তু এটা ভারতটা অবিভক্ত থাকে এবং সমস্ত প্রদেশ একসাথে হয়। এবং হরি সিং তাই সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে আসেন, এবং পাকিস্তান যখন আক্রমণ করে, বেশ কিছুটা অংশ পাকিস্তান দখল করে, এবং আমরা যখন সৈন্য পাঠাই, তো যে যেখানে অবধি দখলকৃত ছিল সেই হিসাবে ইউএনের কাছে যাওয়ার জন্য সেখানেই থেকে যায়, এবং সেই মানে সেরকমভাবে অধিকৃত থাকে, এবং সেই জন্য পাক অধিকৃত কাশ্মীর বলে, পিওকে বলে। এবং সেটাও হয়তো আমরা যেহেতু আমাদের জায়গা আমরা নিয়ে নেব। তো সেরকম তো শ্যামাপ্রসাদ মুখার্জিও বেঙ্গলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঁচিয়েছে, হিন্দুদেরকে বাঁচিয়েছে। না হলে ওই প্রধানমন্ত্রী থাকতো, ওই গ্রেট ক্যালকাটা ক্লিং আবার হতো, সেই নোয়াখালী হতো, সেই দাঙ্গা হতো, মুসলিমরা রাজত্ব করতো, হিন্দুরা মার করতো। এবং এই যে
চিঠিটা দিল যে যেহেতু 45% হিন্দু এবং এদেরও আলাদা একটা, আমাদেরও আলাদা একটা স্টেট চাই, সেখানে একজন মানে কোনোদিন ইংরেজ একজন ব্যারিস্টার, সে কখনো কোনোদিন ভারতে আসেনি, তাকে দায়িত্ব দেওয়া হলো পার্টিশন করার জন্য, এবং সে তার মতো করে একটা মানে রেখা টেনে দিল। মালদা মুর্শিদাবাদ সে অধ্যুষিত, যে মুসলিম অধ্যুষিত জেলা, সেগুলো ইন্ডিয়ার মধ্যে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলো। আবার ওদিকে ধরুন চট্টগ্রাম, কিছু কিছু এরকম জেলা আছে যেগুলো হিন্দু অধ্যুষিত এরিয়া, সেগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে থেকে গেলো। আজও কনফ্লিক্ট, এই যে বাংলাদেশের হিন্দুরা পরপর কমে যাচ্ছে। তো আমরা সেই আগের কথায় আসি, লিয়াকত নেহরু যে প্যাক্ট, এই প্যাক্টের জন্য তিনি কিন্তু মন্ত্রিত্ব পদ ছাড়লেন এবং একটা নিজস্ব পার্টি গঠন করলেন, এবং ভারতীয় যে হিন্দুদের মুখ হিসাবে তিনি কিন্তু আন্দোলন শুরু করলেন। বিভিন্ন ধরনের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোকে তিনি কিন্তু সম্মুখ সমরে থেকে অ্যাজ এ লিডার তিনি কিন্তু কাজ করা শুরু করলেন। এমতো অবস্থায় আমরা জানি যে 370 ধারা জারি হলো কোথায়? জম্মু কাশ্মীরে। 370 ধারা মানে ওদের জন্য আলাদা একটা আইন, আলাদা, ওরা মানে দেশের মধ্যে হয়েও মানে আলাদা স্বতন্ত্র দেশ, প্রধানমন্ত্রী আলাদা। তো তার বিরুদ্ধেই কিন্তু উনি আন্দোলন শুরু করলেন যে এক দেশ হওয়া উচিত, এক বিধানও হওয়া উচিত এবং এক ফ্ল্যাগ হওয়া উচিত। তো সেটাকে মুখ্য কার্যক্রম করে তিনি কিন্তু জম্মু কাশ্মীর যেতে চাইলেন, এবং তখন কিন্তু একটা আইন প্রচলন ছিল যে ভারতের সুপ্রিম কোর্টের আইন কিন্তু জম্মু কাশ্মীরের মানবে না, কারণ দেশ আলাদা, সেখানে 370 ধারা আছে, সেখানে অন্য কোনো কেউ গিয়ে যেতে পারবে না, অ্যারেস্ট হয়ে যাবে। তো বর্ডারে ভারতের যখন গেলেন, যখন 1953 সালে মে মাসের 21 তারিখে বা এই টাইপের কিছু একটা দিনে গিয়েছিলেন যখন, তখন কিন্তু নেহরু ছিলেন না। নেহরু কোথায় ছিলেন? ওই সেই ব্রিটিশদের ওখানটা। উনি তো বেশ আমোদ প্রমোদ করা মানুষ, তো উনি ব্রিটেনের বোধহয় রানীর কিছু একটা হয়েছিল, কোনো সভা ছিল, সেখানে যোগদান করলেন, এবং উনি চাইছিলেন যে অন্ততপক্ষে যে এই যে মানে শ্যামাপ্রসাদের উত্থান, এই শ্যামাপ্রসাদ যে এইসব কাজকর্ম করছে, শ্যামাপ্রসাদকে যেন অ্যারেস্ট করে রাখা হয়। আমি এখন তো নেই, আমি যখন আসবো তখন ছেড়ে দেওয়া হবে। কিন্তু আলটিমেট এটা হলো না, কারণ অ্যারেস্ট তো ভারত সরকার করলো না। বর্ডারে চলে যাওয়ার পরে প্রথম কথা, বর্ডারে কী করে গেল? যখন আইন নেই, জম্মু কাশ্মীরে যাওয়া যায় না, তাহলে বর্ডারে কী করে গেল? বর্ডারে তো গেল, এবং জম্মু কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করলো। সেখান থেকে 20 কিলোমিটার গাড়িতে করে নিয়ে গেল একদম সেই পাহাড়ের উপরে, একটা পুরানো বাংলোতে রাখলো। সাপখোপের আড্ডা, পেঁচা ইঁদুরের আড্ডা, প্রচুর ঠান্ডার শুনেছি যে মানে পায়ের যন্ত্রণা ছিল। উনি বলছিলেন যে আমি বেশি রাত অবধি ট্রাভেল করতে পারবো না, আমাকে এখানে কোথাও একটা সেটেল করে দেওয়া হোক। সেটাও করেননি। ওই অবস্থায় পায়ে যন্ত্রণা নিয়ে ওনাকে মানে পাহাড়ের উপরে একটা বাংলোতে রাখা হলো। অসুস্থ হয়েছিল, এটা ওনারাই বলছেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কিন্তু সত্যি কি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে? হত্যা করা হয়েছে। নাহলে 53 বছর বয়স মাত্র, এমন একজন মানুষ, সারা হিন্দুদের জন্য তিনি লড়ছেন। তো তখন একজন শিল্পমন্ত্রী ছিলেন, মানে ভিআইপি কোটায় তো ওনার চিকিৎসা হওয়া উচিত, হসপিটালে ভর্তি করা উচিত। একটা বাংলোতে এটা কি একটা আলী ডাক্তার, তাকে দিয়ে চিকিৎসা করানো। তো স্বাভাবিকভাবে এটা তো বলতেই হবে যে উনি মানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমরা কি আর
বলতে পারবো যে উনি হার্ট অ্যাটাক হয়েছেন, আমাদের মনে হয় উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, ওদেরকে মেরে দেওয়া হয়েছে। কংগ্রেস সরকার, জম্মু কাশ্মীর সরকার সব করাপ্টেড, তখনও কিন্তু করাপ্টেড। জম্মু কাশ্মীরের ওই যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনিও কিন্তু পরবর্তীকালে 12 বছর জেলে ছিলেন, যে কোনো কারণে হোক 12 বছর জেলে ছিলেন, সব করাপ্টেড। আচ্ছা বলুন, হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না বলে মুসলিমরা আলাদা দেশ নিয়ে নিল, মুসলিম লীগরা আলাদা দেশ নিয়ে নিল, হ্যাঁ দেশ নিল, চলে গেল, ওখান থেকে আবার আসবে নিজেদের যে জমি জায়গা আছে সেখানে থাকার জন্য। কেউ মেনে নিতে পারে? এত এত মুসলিমরা এখানে থেকে গেল, এখন আবার বিভিন্ন কান্ট্রির প্রধান দিয়ে, বিশেষ করে ইরানের একটা মানে এসছে, কমেন্ট এসছে যে ভারতীয় মুসলিমরা থাকতে পারছে না, ওদের আলাদা দেশ করে দেওয়া হোক। আরে ভাই, কত দেশ লাগবে? কত দেশ নিবি? এই তো তোরা 20% 25%, কত দেশ নিবি? আবার একটা দেশ নিবি, আবার তোরা 25% হয়ে যাবে, আবার একটা দেশ নিবি, তো এভাবেই চলতে থাকবে। হিন্দুরা বোকা। আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল অনেক অনেক শান্তিতে আছে। কেন শান্তিতে আছে? কারণ দাঙ্গা ফাঙ্গা না, এই যে মানে মারপিট লড়াই হিন্দুরা করে না, কিন্তু বোঝাতে পারলাম কে কারা করে, তো তারা করছে না বলে আজকে শান্তিতে আছে। আমাদের এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপির ফাউন্ডার বলছি আমরা, এই শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো ভ্যালু আছে? কেউ আমরা চিনি সেভাবে? ডক্টর উপাধি দেওয়া, মানে আমাদের কলকাতা ইউনিভার্সিটি, তিনি 33 বছর বয়সে ভাইস চ্যান্সেলর উপাচার্য হয়েছিলেন, মানে একজন কম ব্যক্তিত্বের অধিকারী নয়। লন্ডন থেকে ল পাস করে এসেছেন, তারপরেও আমরা ওনাকে শুধুমাত্রই আজকের ডেটে বিজেপি সরকার এসছে তাই 6 জুলাই আজকের ছুটির দিন ঘোষণা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের জায়গায় আমরা শ্যামাপ্রসাদের জীবনী সম্পর্কে, শ্যামাপ্রসাদের কর্ম সম্পর্কে আমরা সবার কাছে তুলে ধরতে পারছি। কোথায় এর আগে কোথায় ছিল? কেউ কিছু করেনি, কিন্তু কেউ কিছু করেনি। আমরা শুধু বলি হিন্দু মুসলিম মানে ভাই ভাই, কবি নজরুল ইসলাম লিখে গেছেন একই বৃন্তে দুটো হিন্দু মুসলমান, কিন্তু সেটা কি শুধুমাত্র হিন্দুরা ঠিকানি বসে আছে? শুধুমাত্র হিন্দুরাই বলবে যে আমরা সেকুলার? মানে সংবিধানটা রক্ষার দায়িত্ব শুধুমাত্র হিন্দুদের? সবার মানে সবসময় আসাউদ্দিন ওয়াসিম সবসময় কী করে, সংবিধানটাকে তুলে ধরে আমরা সংবিধান মেনে চলছি। যখন ওদের বেলায় যখন সংবিধান লাগু হবে তখন কেন আমাদের তো শরিয়া আইন, আমাদের তো বহুবিবাহ প্রথা, আমরা আমাদের মতো করে লাইভ লিড করব, কেন? তখন সংবিধান কোথায়? তখন সংবিধান নেই। শুধুমাত্র হিন্দুদের সময় সংবিধান, মানে হিন্দুরা ঠিকানি বসে আছে যে সেকুলার নিয়মটাকে হিন্দুরাই পালন করবে, তাই তো? তো সেটা কিন্তু এই জিনিসটা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু চোখে চোখ দিয়ে ভারতবাসীকে বুঝিয়ে দিয়ে গেছে, যেটা হিন্দুস্তান হওয়া উচিত, এটা হিন্দুস্তানি হওয়া উচিত ছিল। 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, যখন পাকিস্তান হলো, সব মুসলিমকে চলে যাওয়া উচিত ছিল, আর না হলে এখানে শুধু হিন্দু ধর্মই থাকা উচিত ছিল, বাকি ধর্মটা না থাকলেই বোধহয় বেটার হতো। আপনার যেটা মনে হবে আপনি কমেন্ট করবেন। নমস্কার।